স্বাগত। আমরা সবাই নিশ্চয়ই কম বেশি এরকম দেখেছি, খুব বুদ্ধিমান একজন মানুষ, হয়তো খুব সফল। হ্যাঁ হ্যাঁ তিনি এমন একটা কাজ করলেন বা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা দেখে মনে হয়, আরে এটা কিভাবে সম্ভব? ঠিক। এত স্মার্ট একজন লোক, তিনি এমন ভুল কি করে করেন? হ্যাঁ এটা সত্যি একটা ভাবনার বিষয়। অনেক সময় তো দেখি যারা হয়তো পড়াশোনায় বা কাজের জায়গায় দারুণ সফল, একদম। তারাও টাকা পয়সার ব্যাপারে বা ধরুন ব্যক্তিগত কোনো আচরণে এমন ভুল করে বসেন যা বেশ অবাক করার মতো। অবাক করার মতোই তো। ঠিক এই প্রশ্নটাই কিন্তু ভাবিয়েছিল বিখ্যাত বিনিয়োগকারী চার্লি মাঙ্গারকে। তিনি তো শুধু ওয়ারেন বাফেটের বিজনেস পার্টনার ছিলেন না। না, তিনি একজন গভীর চিন্তাবিদও ছিলেন। হ্যাঁ, মাঙ্গার অনেক লম্বা সময় ধরে দেখেছেন কেন বুদ্ধিমান লোকেরাও এমন অযৌক্তিক কাজ করেন। আজ আমরা এই ব্যাপারটা নিয়েই একটু বিস্তারিত কথা বলবো। এর ভিত্তি হচ্ছে মাঙ্গারের কিছু ভাবনা, কিছু পর্যবেক্ষণ, একটা ইউটিউব ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে এগুলো নেওয়া। আচ্ছা। আমাদের লক্ষ্য হলো কেন এমনটা হয়, এর পেছনের মনস্তত্ত্বটা কি সেটা একটু বোঝা, আর সেখান থেকে নিজেদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা আরও ভালো করার কোনো পথ খুঁজে পাওয়া যায় কিনা। আর মাঙ্গারের মূল কথাটা ছিল কিন্তু বেশ ইন্টারেস্টিং। তিনি মনে করতেন শুধু বুদ্ধি বা ভালো আইকিউ স্কোর থাকলেই হয় না। ও, তাহলে কি দরকার? আসল জিনিসটা হলো প্রজ্ঞা, উইজডম, যা বুদ্ধির চেয়েও বেশি কিছু। আচ্ছা, প্রজ্ঞা উইজডম, বিষয়টা একটু খুলে বললে ভালো হয়। মাঙ্গার তো প্রায়ই বলতেন যে পৃথিবীটা আসলে প্রতিভাধরদের দিয়ে চলে না। না, বরং এটা চলে সাধারণ কিছু জিনিস দিয়ে। প্রণোদনা ইনসেন্টিভ, আবেগ, আর সেই সব ভুল ধারণা বা বিচার যা মানুষ বছরের পর বছর ধরে করে আসছে। তার কি এই যে বুদ্ধির কোনো দামই নেই? না, দাম অবশ্যই আছে, কিন্তু শুধু বুদ্ধি যথেষ্ট নয়। মাঙ্গার একটা দারুণ উপমা দিতেন। কিরকম? তিনি বলতেন, ধরুন এমন একটা ফেরারি গাড়ি যাতে কোনো ব্রেক নেই, দারুণ দেখতে, চলে খুব দ্রুত, কিন্তু শুধু বুদ্ধি থাকলেই হবে না, তাকে ঠিক পথে চালানোর জন্য চারিত্রিক জোর আর মানসিক শৃঙ্খলা দরকার। একদম। এটাই হলো বুদ্ধি আর প্রজ্ঞার মধ্যে আসল তফাৎটা। তার ওয়ারেন বাফেট বা চার্লি মাঙ্গার, তারা নিজেদের কখনো ভাবেননি যে তারা অসাধারণ প্রতিভাবান। না, বরং তারা চেষ্টা করতেন মারাত্মক বোকামিগুলো এড়িয়ে চলতে। মাঙ্গারের একটা কথা আছে না, যে শুধু সাধারণ বোকামিগুলো এড়িয়ে চললেই নাকি বেশিরভাগ লোকের চেয়ে ভালো করা যায়। হ্যাঁ, ঠিক তাই। শুধুমাত্র সাধারণ বোকামিগুলো এড়িয়ে চললেই ৯৫% মানুষের চেয়ে ভালো করা সম্ভব। শুনতে খুব সহজ লাগে, তাই না? হ্যাঁ, শুনতে সহজ, কিন্তু করাটা বেশ কঠিন। কারণ এই বোকামিগুলোর উৎস তো আমাদের নিজেদের মধ্যেই। দেখুন, আমাদের মস্তিষ্ক তো আসলে নিখুঁত যুক্তির জন্য তৈরি হয়নি। তাহলে কিসের জন্য? এটা তৈরি হয়েছে টিকে থাকার জন্য, সার্ভাইভাল, দলের সাথে মিলেমিশে থাকার জন্য, আর নিজের পছন্দের গল্পগুলোকে বিশ্বাস করার জন্য। জঙ্গলে টিকে থাকার জন্য হয়তো এই গুণগুলো দরকার ছিল, কিন্তু আজকের এই জটিল পৃথিবীতে, বিশেষ করে ধরুন শেয়ার বাজার বা এই ধরনের জায়গায়, এই পুরনো প্রবৃত্তিগুলোই আমাদের বিপদে ফেলে দেয়। আর এখানেই তো মজাটা। মাঙ্গার বলতেন, বুদ্ধিমান লোকেরা কি করে? তারা তাদের অযৌক্তিক আচরণের পক্ষে দারুণ সব যুক্তি বানিয়ে ফেলে। ঠিক, তাদের মস্তিষ্ক তখন আর সত্য খোঁজে না। বিচারকের ভূমিকা ছেড়ে দিয়ে সে তখন উকিল হয়ে যায় নিজের ভুল ধারণাগুলোকে বাঁচানোর জন্য। তারা দ্রুত চিন্তা করে না, বরং দ্রুত নিজেদের ভুলকে ঠিক প্রমাণ করার পথ খুঁজে নেয়। একদম। আর এই ভুল পথে যাওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ কাজ করে, কিছু পক্ষপাত বা বায়াস, মনস্তাত্ত্বিক পক্ষপাত। হ্যাঁ, মাঙ্গার এরকম অনেকগুলো পক্ষপাতের কথা বলেছেন। এর মধ্যে সম্ভবত সবচেয়ে শক্তিশালী হল প্রণোদনা প্রসূত পক্ষপাত, ইনসেন্টিভ কস্ট বায়াস, যাকে বলে। ইনসেন্টিভ কস্ট বায়াস মানে? সহজ কথায়, যখন আমাদের কোনো কাজের জন্য বিশেষ কোনো পুরস্কার বা ধরুন শাস্তির ব্যবস্থা থাকে, তখন আমাদের চিন্তা সেদিকেই ঝুঁকে পড়ে। এটার একটা উদাহরণ যদি দেন। ধরুন একজন সেলসম্যান, তার কমিশন নির্ভর করছে একটা নির্দিষ্ট প্রোডাক্ট বিক্রি করার উপর। হ্যাঁ, তাহলে তখন সেই প্রোডাক্টটা কাস্টমারের আদৌ দরকার আছে কিনা সেটা তার কাছে গৌণ হয়ে যেতে পারে। সে ওটা বিক্রি করার জন্যই যুক্তি খুঁজবে। ঠিক। মাঙ্গারের ওই বিখ্যাত কথাটা মনে করুন, আমাকে প্রণোদনা দেখান, আমি ফলাফল দেখাবো। এটা শুধু ব্যবসায় নয়, জীবনের সব ক্ষেত্রেই সত্যি। যেমন ধরুন একজন ডাক্তারের ইনকাম যদি বেশি টেস্ট করানোর উপর নির্ভর করে, তিনি কি সবসময় শুধু দরকারি টেস্টই দেবেন? বা ধরুন একজন গবেষক,
তার নামডাক যদি নির্ভর করে চমকপ্রদ রেজাল্ট পাবলিশ করার ওপর। তিনি কি ফলাফলের সত্যতা নিয়ে একটু আপোস করতে পারেন? প্রলব্ধ হতেই পারেন। মাঙ্গার মনে করতেন, যখন আমাদের বেতন বা সুবিধা নির্ভর করে কিছু একটা না দেখার ওপর বা এড়িয়ে যাওয়ার ওপর, তখন বস্তুনিষ্ঠ থাকাটা প্রায় অসম্ভব। এটা মানুষের নৈতিক দুর্বলতা নয়, এটা মানুষের স্বভাব। তাহলে উপায়? উপায় হলো সিস্টেম ডিজাইন করার সময় এই প্রণোদনার প্রভাবটা মাথায় রাখা। খুব জরুরি এটা। আচ্ছা, আরেকটা খুব কমন প্রবণতা তো আমরা দেখি, সেটা হলো সামাজিক প্রমাণ, সোশ্যাল প্রুফ। হ্যাঁ, মানে অন্যেরা যা করছে সেটাই ঠিক মনে করে ফলো করা। যেটাকে আমরা বলি দলের মানসিকতা বা হার্ড মেন্টালিটি। একদম। এটা আমাদের খুব পুরনো একটা স্বভাব। যখন আমরা ঠিক বুঝতে পারি না কি করব, তখন অন্যেরা যা করছে সেটাই নিরাপদ মনে হয়। ইতিহাসে তো এমন অনেক উদাহরণ আছে। অবশ্যই। যেমন ধরুন ১৭১০ সালের সাউথ সি কোম্পানির শেয়ার নিয়ে যা হয়েছিল। একটা বুদবুদ তৈরি হয়েছিল, হাজার হাজার লোক শেয়ার কিনছিল। কেন? কারণ সবাই কিনছে। দাম যে অবাস্তব জায়গায় চলে গেছে সেটা কেউ ভাবেনি। না, আজই কি একই জিনিস হয় না? হয়তো কোনো শেয়ারের দাম বাড়ছে দেখে সবাই কিনতে ছুটল, কারণ অন্যরা কিনছে। ঠিক। নাম হয়তো বদলে গেছে, এখন বলে মোমেন্টাম ইনভেস্টিং বা অন্য কিছু, কিন্তু পেছনের সাইকোলজিটা একই আছে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? মুঙ্গার বলতেন, যদি সত্যি স্বাধীনভাবে চিন্তা করতে চান, তাহলে এই দলের স্রোতের বিপরীতে একা দাঁড়ানোর সাহস আর অভ্যাস থাকতে হবে। এটা তো খুব কঠিন। একা হয়ে যাওয়ার ভয় থাকে। অবশ্যই অস্বস্তিকর। মানুষ একা থাকতে ভয় পায়, কিন্তু এটাই প্রজ্ঞার দিকে যাওয়ার একটা রাস্তা। আচ্ছা, আরেকটা ব্যাপারও তো হয়। ধরুন, আমি একবার সবার সামনে একটা কথা বলে ফেললাম, পরে বুঝলাম আমার ধারণাটা ভুল ছিল, কিন্তু স্বীকার করতে খুব কষ্ট হয়। এটাকে কি বলে? এটাকে বলে অঙ্গীকার ও ধারাবাহিকতা পক্ষপাত, কমিটমেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি বায়াস। মানে নিজের কথার সাথে মেল রাখতে চাওয়া। হ্যাঁ, মানুষ চায় তার আগের কাজের সাথে বা কথার সাথে পরের কাজ বা কথার মিল থাকুক। একবার পাবলিকলি কোনো কথা দিয়ে ফেললে পরে ভুল প্রমাণিত হলেও সেখান থেকে সরে আসা কঠিন। এটা আমাদের ইগোর সাথে জড়িয়ে যায়। ভুল স্বীকার করাটা তখন পরাজয়ের মতো লাগে। ঠিক। রাজনীতিতে বা ব্যক্তিগত সম্পর্কে এটা খুব দেখা যায়। বিনিয়োগের ক্ষেত্রেও কি হয়? অবশ্যই হয়। ধরুন, একজন বিনিয়োগকারী অনেক আশা করে একটা শেয়ার কিনলেন, দাম পড়তে শুরু করল। এমন খবর এলো যে কোম্পানির অবস্থা ভালো না। কিন্তু যেহেতু তিনি শুরুতে খুব আশাবাদী ছিলেন, হয়তো অন্যদেরও বলেছেন, তাই লোকসান হলেও শেয়ারটা ধরে রাখেন। আশা করেন দাম আবার বাড়বে। কারণ ভুলটা স্বীকার করা কঠিন। একদম। এর থেকে বাঁচার উপায় হলো বৌদ্ধিক নম্রতা। মানে এটা মেনে নেওয়া যে আমি ভুল করতে পারি, আমি জানি না, বা আমি ভুল করেছিলাম, এই কথাগুলো সহজে বলতে পারা। আরেকটা জিনিস, আমরা অনেক সময় বিশেষজ্ঞের কথায় বা ধরুন কোনো পাওয়ারফুল লোকের কথায় খুব সহজে বিশ্বাস করে ফেলি। এটাও কি এক ধরনের বায়াস? হ্যাঁ, এটাকে বলে কর্তৃত্বের প্রতি পক্ষপাত, অথরিটি বায়াস। আমরা ধরে নিই যিনি এক্সপার্ট বা কোনো পদে আছেন তার কথা ঠিকই হবে। মেলগ্রামের পরীক্ষাগুলোর কথা মনে পড়ছে। হ্যাঁ, সাধারণ মানুষও তো একজন কর্তৃত্বের মতো দেখতে লোকের পরীক্ষায় ল্যাব কোট পড়া ছিল, নির্দেশে অন্যকে শক দিতে রাজি হয়ে গিয়েছিল। ফাইন্যান্সের জগতে হয়তো ল্যাব কোটোর জায়গায় স্যুট টাই বা টিভির পর্দায় কোনো পরিচিত মুখ। ঠিক, তারাই সেই ভূমিকা পালন করে। যখন কোনো বিখ্যাত অ্যানালিস্ট বলেন, চিন্তা নেই, এবার পরিস্থিতি অন্যরকম, আমরা অনেক সময় সহজে বিশ্বাস করে ফেলি। কিন্তু জ্ঞানী বিনিয়োগকারীরা কি করেন? তারা কর্তৃত্বকে সম্মান করেন, কিন্তু অন্ধভাবে মানেন না। তারা প্রশ্ন করেন, প্রমাণ চান, ইতিহাস মনে রাখেন। কারণ ইতিহাস বলে পরিস্থিতি খুব কম সময়ে সত্যি ভিন্ন হয়। বেশিরভাগ সময় পুরনো ভুলগুলোই নতুন মোড়ে ফিরে আসে। একদম। তাহলে দেখুন, আমাদের মনের মধ্যেই কিন্তু এমন কিছু ফাঁক বা দুর্বলতা আছে যা আমাদের ভুল পথে নিতে পারে, আমরা যতই বুদ্ধিমান হই না কেন। প্রণোদনা, অন্যের দেখাদেখি কাজ করা, নিজের কথার জালে আটকে পড়া, বিশেষজ্ঞদের অন্ধভাবে বিশ্বাস করা, সবই আমাদের বিচারকে প্রভাবিত করে। আরও অনেক আছে। যেমন ধরুন, যাকে পছন্দ করি তার সবকিছু ভালো লাগে, লাইকিং ডিসলাইকিং টেন্ডেন্সি। আবার কিছু হারানোর ভয়, সেটা পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়, লস অ্যাভারশন। এই সবগুলো মিলেই আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা বেশ জটিল হয়ে যায়। তাহলে প্রশ্নটা হলো, এই পক্ষপাতগুলো থেকে কিভাবে বাঁচা যায়, বা এগুলোর প্রভাব কমিয়ে কিভাবে আরও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া যায়? মানে জ্ঞান থাকা তো এক জিনিস, আর সেই অনুযায়ী কাজ করা আরেক জিনিস। ঠিক।
এখানেই মাঙ্গারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটা আসে। তিনি কয়েকটা কৌশল বা মানসিক অভ্যাসের ওপর জোর দিয়েছেন, যা আমাদের আরও যুক্তিসঙ্গত হতে সাহায্য করতে পারে। যেমন এর মধ্যে সবচেয়ে প্রথমে তিনি রেখেছেন চরিত্র গঠনকে। চরিত্র, সেটার সাথে যুক্তিবাদী হওয়ার কি সম্পর্ক? মাঙ্গারের মতে সম্পর্কটা খুব গভীর। তিনি মনে করতেন নৈতিক অবক্ষয় প্রায়শই বৌদ্ধিক অবক্ষয়ের দিকে টানে। যে লোক ছোটখাটো বিষয়ে সৎ না বা নিজের সাথে প্রতারণা করে, সে কি চিন্তার ক্ষেত্রেও সৎ থাকতে পারে না? কঠিন। সে তথ্যকে নিজের সুবিধার জন্য বাঁকিয়ে দেখে, নিজের বিশ্বাসকে ঠিক প্রমাণ করার জন্য তথ্যকে বিকৃত করে, নিজের ভুল ঢাকার জন্য আরও জটিল যুক্তি তৈরি করে। ওহ, অন্যদিকে সৎ থাকার অভ্যাস, নীতিবান থাকার অভ্যাস মানুষকে নিজের ভুলের মুখোমুখি হতে সাহায্য করে, সত্যকে সহজভাবে নিতে শেখায়। তাই মাঙ্গার বলতেন, ভালো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো মানুষ হওয়া জরুরি। সততা এমন একটা জিনিস যা সময়ের সাথে বাড়ে। এটা কিন্তু একটা অন্য রকম দৃষ্টিকোণ। আমরা তো যুক্তিবাদী হওয়াকে শুধু বুদ্ধির খেলা ভাবি, চরিত্রের কথাটা কমই ভাবি। মাঙ্গারের কাছে এটা শুধু বুদ্ধির খেলা ছিল না, এটা ছিল শৃঙ্খলার বিষয়। আরেকটা জরুরি বিষয় হল অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলা। মানে ওভার কনফিডেন্স? হ্যাঁ, দেখুন, পৃথিবী কিন্তু আমাদের নিশ্চিত হওয়ার জন্য পুরস্কার দেয় না, দেয় নির্ভুল হওয়ার জন্য। আর নির্ভুল হতে গেলে কি দরকার? সন্দেহ। একদম, কনস্ট্যান্ট সন্দেহ। নিজের জ্ঞান, নিজের ধারণার প্রতি সন্দেহ। অর্থাৎ আমি সব জানি বা আমি একদম শিওর, এই মনোভাবটা বিপজ্জনক। বরং আমি হয়তো ভুলও হতে পারি বা এই বিষয়ে আমার জ্ঞান কম, এই নম্রতাই কি বেশি যুক্তিসঙ্গত? ঠিক তাই। মাঙ্গার এটাকে বলতেন বৌদ্ধিক নম্রতা, ইন্টেলেকচুয়াল হিউমিলিটি। এর মানে নিজেকে ছোট ভাবা নয়, বরং বাস্তবতাকে সবচেয়ে বড় শিক্ষক হিসেবে মেনে নেওয়া। কারণ দিনের শেষে যা সত্যি সেটাই টিকবে, আমাদের অহংকারের কোনো দাম নেই। নিজের জ্ঞানের সীমা সম্পর্কে সচেতন থাকাটা খুব জরুরি। খুবই জরুরি। মাঙ্গার সরলতার উপরও খুব জোর দিতেন, তাই না? তিনি বলতেন জ্ঞানীরা নাকি জটিল জিনিস সহজ করে বোঝাতে পারে। হ্যাঁ, আর যারা পারে না তারা আসলে নিজেরাই বিষয়টা ঠিক বোঝেনি। বার্কশায়ার হ্যাথওয়ের বিনিয়োগ নীতিটা ভাবুন, ভালো ব্যবসা কেনা, বেশি দাম না দেওয়া আর ধরে রাখা। শুনতে তো খুব সহজ লাগে, কিন্তু এর পেছনে যে ধৈর্য আর শৃঙ্খলা লাগে সেটাই আসল প্রজ্ঞা। অনেকে খুব জটিল মডেল, জটিল কৌশল ব্যবহার করে, কারণ সেটা তাদের একটা নিয়ন্ত্রণের ভ্রম দেয়, ইলিউশন অফ কন্ট্রোল। কিন্তু মাঙ্গার বলতেন, যদি কোনো আইডিয়া বা বিনিয়োগ এক লাইনে সহজ করে বলা না যায়, তাহলে সম্ভবত সেটা যথেষ্ট ভালো আইডিয়া নয়, অথবা আপনি নিজেই ভালো করে বোঝেননি। সরলতা মানে কিন্তু অগভীরতা নয়, সরলতা হলো গভীর উপলব্ধির শেষ ধাপ। আর অবশ্যই শেখাটা চালিয়ে যেতে হবে। আজ যা জানি কাল তো তা যথেষ্ট নাও হতে পারে। জ্ঞান অর্জনের চেয়েও দ্রুত গতিতে আমাদের অজ্ঞতা বাড়ে। পৃথিবী পাল্টাচ্ছে, নতুন তথ্য আসছে। মাঙ্গার আর বাফেট দুজনেই তো প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়তেন। হ্যাঁ, শুনেছি। কারণ তারা জানতেন জ্ঞান পুরনো হয়ে যায়, তাই শিক্ষা কোনোদিন শেষ হয় না। এটা একটা জীবনব্যাপী প্রক্রিয়া। নিজের ভুল থেকে শেখা, নতুন ধারণা নেওয়া, নিজের মানসিক মডেলগুলোকে উন্নত করা। এই মানসিক মডেল বা মেন্টাল মডেলস শব্দটা মাঙ্গার খুব ব্যবহার করতেন। এটা আসলে কি? মানসিক মডেল হলো কোনো একটা বিষয়কে বোঝার জন্য আমাদের মনের ফ্রেমওয়ার্ক। মাঙ্গার বলতেন, সমস্যা হলো আমরা প্রায়ই শুধু একটা বা দুটো মডেল দিয়ে সব সমস্যা বুঝতে চাই। যেমন ধরুন, একজন অর্থনীতিবিদ সবকিছু অর্থনীতির মডেল দিয়ে দেখেন, একজন ইঞ্জিনিয়ার সবকিছু ইঞ্জিনিয়ারিং দিয়ে। কিন্তু বাস্তবতা তো এর চেয়ে অনেক বেশি জটিল। তাহলে কি করতে হবে? মাঙ্গার জোর দিতেন বিভিন্ন ডিসিপ্লিন থেকে, ফিজিক্স, বায়োলজি, সাইকোলজি, হিস্ট্রি, ফিলোসফি, ম্যাথস, এগুলোর মূল নীতি বা বিগ আইডিয়াসগুলো শেখার ওপর। শিখে তারপর সেগুলোকে মিলিয়ে একটা জালের মতো কাঠামো বা ল্যাটিস ওয়ার্ক অফ মেন্টাল মডেলস তৈরি করতে। যখন আপনি একটা সমস্যাকে বিভিন্ন দিক থেকে দেখতে পারবেন, তখন আপনার বোঝার গভীরতা বাড়বে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বাড়বে। তার মানে শুধু নিজের সাবজেক্টের এক্সপার্ট হলেই চলবে না, অন্য ফিল্ডের জ্ঞানও জরুরি। এটা অনেকটা টুলবক্সের শুধু হাতুড়ি না রেখে স্ক্রু ড্রাইভার, প্লায়ার্স, রেঞ্চ সব রাখার মতো। খুব ভালো উপমা। বিভিন্ন মডেল হলো বিভিন্ন টুলস। কোন সময় কোনটা লাগবে বা একাধিক টুল একসাথে কিভাবে ব্যবহার করতে হবে, সেটাই হলো প্রজ্ঞার পরিচয়। আরেকটা কৌশল মাঙ্গার প্রায়ই বলতেন, সেটা হলো বিপরীত চিন্তা, ইনভার্ট করা। উল্টো করে ভাবা। সেটা কিভাবে কাজ করে? ধরুন আপনি সফল হতে চান,
বেশিরভাগ লোক ভাববে সফল হতে কি করতে হবে। হুম। মাঙ্গার বলতেন তার চেয়েও জরুরি প্রশ্ন হলো সফল হতে হলে কি করা যাবে না, মানে ব্যর্থতার কারণগুলো কি। ও আচ্ছা। যদি আপনি সেই কারণগুলো জেনে সাবধানে এড়িয়ে চলতে পারেন তাহলে সফল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। একইভাবে সুখী হতে হলে কি করলে দুঃখ আসে সেটা জেনে তা এড়িয়ে চলা দরকার। সমস্যাটাকে উল্টে দেখলে অনেক সময় সমাধান সহজ হয়ে যায়। এটা সত্যি অন্যরকমভাবে ভাবার একটা পথ। আমরা সাধারণত যা চাই সেদিকেই ফোকাস করি, যা চাই না সেটা এড়িয়ে চলার কথা কম ভাবি। অথচ বোকামি বা ব্যর্থতা এড়িয়ে চলাই অনেক সময় সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। সবশেষে মাঙ্গার চেকলিস্ট ব্যবহারের ওপর জোর দিতেন। চেকলিস্ট কেন? কারণ আমাদের স্মৃতি নির্ভরযোগ্য নয়, আর উত্তেজনার সময় আমরা জরুরি জিনিস ভুলে যেতে পারি। পাইলটরা যেমন প্লেন ওড়ানোর আগে চেকলিস্ট দেখেন, সেরকম। অনেকটা সেরকমই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, বিশেষ করে বিনিয়োগ বা ব্যবসার ক্ষেত্রে একটা চেকলিস্ট থাকলে ভালো। কী রকম প্রশ্ন থাকবে সেখানে? ধরুন কিছু মৌলিক প্রশ্ন। এই সিদ্ধান্তের অসুবিধা কি? আমি যা জানি ভাবছি তা কতটা সত্যি? কোন বায়েস আমার বিচারকে প্রভাবিত করতে পারে? এই প্ল্যানটা ফেল করার কারণ কি হতে পারে? এই সহজ প্রশ্নগুলো আমাদের অতিরিক্ত আত্মবিশ্বাস বা আবেগের বশে ভুল করা থেকে বাঁচাতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, শুধু বুদ্ধিমান হওয়াটাই সব নয়, প্রজ্ঞাবান হওয়াটাই আসল লক্ষ্য। একদম। আজকের আলোচনার মূল নির্যাস এটাই। হাই আইকিউ বা ভালো ডিগ্রি আমাদের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে না, কারণ আমাদের মনের মধ্যেই অনেক ফাঁক বা পক্ষপাত আছে। প্রণোদনা, সামাজিক চাপ, নিজের কথার জালে জড়িয়ে পড়া, কর্তৃপক্ষের প্রতি অন্ধবিশ্বাস, এগুলো আমাদের যুক্তিকে সবসময় প্রভাবিত করে। তাহলে রক্ষা পাওয়ার উপায়? উপায় হলো শুধু জ্ঞান নয়, দরকার চরিত্র, শৃঙ্খলা, বৌদ্ধিক নম্রতা, সরলতার সাধনা, আজীবন শেখার ইচ্ছে এবং বিভিন্ন দিক থেকে ভাবার ক্ষমতা। মাঙ্গারের দর্শন অনুযায়ী প্রজ্ঞা প্রতিভার চেয়ে অনেক দামি, কারণ প্রজ্ঞা টেকে, আর তা আমাদের শুধু আর্থিক নয়, মানসিকভাবেও অনেক বেশি স্থির করে। মাঙ্গারের একটা কথা ছিল না, যে যুক্তিবাদী হওয়াটা আসলে একটা নৈতিক দায়িত্ব? এর পুরস্কার শুধু টাকা নয়, বরং মানসিক শান্তি, স্বাধীনতা, জীবনের একটা স্থিরতা। ঠিক। হয়তো এখানে আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্নটা রাখা যায়। জীবনের দৌড়ে অন্যদের সাথে না লড়ে নিজের ভেতরের বোকামিগুলোকে জয় করে নিজের সেরা সত্তার সাথে প্রতিযোগিতা করাটাই কি আসল সাফল্য নয়? ভাবনা রইল। আজ এ পর্যন্তই।